सर्वं शिवमयम शिवनंता शिवकृपानंता। आज के আমরা সিংহ লগ্ন সিংহ রাশির জন্য একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। আগামী 18ই সেপ্টেম্বর 2024 একটা খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ সংগঠিত হতে চলেছে। এই খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ যে পার্শিয়াল লুনার এক্লিপস, এই পূর্ণিমা তিথি থেকেই শুরু হবে আমাদের পিতৃপক্ষ এবং পিতৃপক্ষ সমাপ্ত হবে 2 অক্টোবর সর্বপিতৃ অমাবস্যা দিয়ে, যেটা আমাদের প্রচলিত মহালয়া অমাবস্যা। এই পূর্ণিমা তিথি এবং তারপর পিতৃপক্ষ বিশেষভাবে আমাদের কিছু কর্মখণ্ডনের জন্য গুরুত্বপূর্ণ। এই পূর্ণিমা তিথিতে যে গ্রহণ, সেই গ্রহণ আপনাদের জীবনে কি প্রভাব আনবে, সেই প্রভাবকে কিভাবে আমরা ডিল করতে পারি, এক আলোচনার বিষয় এই। এবং এই গ্রহণ থেকে পুরো পিতৃপক্ষের ফেজটাকে আমরা কেন ব্যবহার করব, ব্যবহার করলে কি ফললাভ হবে, শাস্ত্র কি বলছে, ইত্যাদি ইত্যাদি। তো একটা জেনারেল ভিডিও আমি গ্রহণ সম্পর্কে দিয়েছি, সেখানে আপনারা গ্রহণের টাইম ইত্যাদি ডিউরেশন ইন্টেন্সিটিটা জেনে নেবেন। এই গ্রহণ কলকাতা ভারতবর্ষ দৃশ্যমান নয়, কিন্তু ভিজিবিলিটিটা এই গ্রহণের জন্য ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর নয়। এটাকে আমাদের প্রথমে বুঝতে হবে, কারণ এই গ্রহণ পিতৃপক্ষের সঙ্গে যুক্ত একটা ভেরি ইম্পর্ট্যান্ট ফেজ। এবং এই গ্রহণের সময় চন্দ্র পৃথিবীর ক্লোজেস্ট পয়েন্টে থাকবে, পেরিজিতে। মাদার সেলেস্টিয়াল বডিকে যে স্যাটেলাইটস বা অরবিটিং সেলেস্টিয়াল বডিজ অরবিট করে, সেখানে যেহেতু বৃত্তাকারে সার্কুলার মুভমেন্ট নয়, ইলিপ্টিক্যাল উপবৃত্তাকারে, সেই জন্য দুটো পয়েন্ট হয়ে যায়, দুটো সেন্টার হয়, একটা কাছে এবং একটা দূরে, একটা নিয়ারেস্ট পয়েন্ট, একটা ফারদেস্ট পয়েন্ট। তো সূর্যকে যখন গ্রহরা প্রদক্ষিণ করছে, তখন সূর্যের ক্লোজেস্ট পয়েন্টে যখন যায় গ্রহ, তখন সেটাকে বলা হয় পেরিহেলন, আর যখন ফারদেস্ট পয়েন্টে আসে তখন বলা হয় অ্যাপেহেলন। সেরকম চন্দ্র যে পৃথিবীকে প্রদক্ষিণ করছে, অরবিট করছে, পৃথিবীর ক্লোজেস্ট পয়েন্টে গেলে সেটাকে বলা হচ্ছে পেরিজি, আর ফারদেস্ট পয়েন্টে গেলে সেটা হচ্ছে অ্যাপোজি। তো এই 18ই সেপ্টেম্বর চন্দ্র পেরিজিতে থাকবে, ক্লোজেস্ট টু দ্য আর্থ, এবং এটা সুপার মুন হবে। সো ইটস ভেরি ভেরি পাওয়ারফুল। দৃশ্যমান হলে তো অবশ্যই সেখানে আরও প্রভাব থাকবে, সেখানে সূতক অ্যাপ্লিকেবল হবে, রেস্ট্রিকশনস অ্যাপ্লিকেবল হবে, সেগুলো শুধু অ্যাপ্লিকেবল নয়। বাট গ্রহণ হিসেবে অ্যাজ এ সেলেস্টিয়াল ফেনোমেনন এবং পাওয়ার অফ দ্য মুন, এবং যেহেতু এটা পিতৃপক্ষের স্টার্টিং পয়েন্ট, সেই জন্য এটাকে কোনোভাবেই আমরা বাইপাস করতে পারবো না, বা এর ইম্পর্টেন্সকে আমরা ডাইলিউট করতে পারবো না। তো সিংহলগ্ন সিংহরাশি আপনাদের এমনিতেই 2nd and 8th হাউসের অ্যাক্সিসে রাহুকেতু নোডাল অ্যাক্সিস অবস্থান করে আছে, which itself is quite a tough position, tough influence. এই যে গ্রহণ সংগঠিত হবে, এই গ্রহণের অ্যাক্সিসে কিন্তু আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ ইজ আ প্রাইম প্লেয়ার, এবং তার সঙ্গে আপনাদের 3rd and 10th লর্ড শুক্র অবস্থান করে থাকছে সেখানে নিচস্থ হয়ে। তো কর্ম সংক্রান্ত বিষয়ে আপনাদের একটা সমস্যা তৈরি হতে পারে, কিছু হিউজ চেঞ্জ আসতে পারে আপনাদের প্রফেশনে। জন্মছক সাপোর্ট করলে সেটা বিদেশে যাত্রা ইত্যাদি ইত্যাদি হতে পারে, আর জেনারেলি সাপোর্ট না করলে সেখানে চ্যালেঞ্জেস। দাম্পত্য জীবনে কিছু সমস্যা আসতে পারে, ভাই বোনদের, ছোটো ভাই বোনদের নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। যারা বিদেশে আছেন তাদের আকস্মিকভাবে দেশে ফেরার একটা পরিস্থিতি তৈরি হতে পারে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে।
ইমোশনালি একটা আপহিভাল হয়ে, বিশেষভাবে আবেগপ্রবণ হয়ে একটা কোনো ভয়ঙ্কর ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা। প্লিজ বি ভেরি কেয়ারফুল। জল থেকে সাবধানতা, এবং এটা শুধু গ্রহণের সময় নয়, গ্রহণ থেকে আরও মাস দুয়েকের একটা ফেজ চলবে। ওয়াটার বডি থেকে, জলাশয় থেকে সাবধান থাকবেন। বাবা এবং মায়ের আকস্মিক শারীরিক ডিস্টারবেন্স আসতে পারে। পরিবারে অসুস্থ যদি কোনো রোগী থাকে, তার কন্ডিশন আরও ক্রিটিক্যাল হতে পারে। তো এই বিষয়গুলো, এবং আর্থিক দিকে তো অবশ্যই আপনারা এই সেকেন্ড এইথের অ্যাক্সিসে কিছুটা আর্থিক প্রবলেম ফেস করছেন, সেটা আরও অ্যাগ্রাভেটেড হতে পারে। এখন এই জায়গাগুলোকে আমাদের ডিল করতে হবে। প্লাস পিতৃপক্ষ একটা এত স্পেশাল টাইম, যে স্পেশাল টাইমে আমাদের জীবনে খুব কঠিন ভয়াবহ সমস্যাগুলোর সমাধান হতে পারে। পরিবারে যদি সুইসাইড হয়ে থাকে, অকাল মৃত্যু হয়ে থাকে, একটা পরিবারে কিছুতেই বিয়ে নিয়ে সমস্যার সমাধান হয় না, ম্যারেজে হ্যাট্রিক হয়ে গেল তাও ম্যারেজ স্টেবল হয় না, সন্তান হয় না, একাধিক পরপর মিসক্যারেজ হয়ে যায়, বহু লসেস, যাই করতে যান লস হয়, অসম্ভব মামলা মোকদ্দমার ঝামেলা, বাস্তু সংস্কার করেও প্রবলেম সলভ হচ্ছে না, তখন বুঝতে হবে যে এটা 100% পিতৃদোষের সমস্যা। এবং এই পিতৃদোষের যে ইম্প্যাক্টটা, এটা এত জটিল এবং কঠিন যে এটা এই 16টা দিন বছরে একটা সীমিত সময়ের মধ্যে এটাকে আমাদের হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ, বাকি এবার অন্যান্য সময় গ্রহণ ইত্যাদি কিছু স্পেশাল তিথিতে অবশ্যই কিছু অ্যাকশন হয়, কিছু রিলিফ হয়, কিছু রেকটিফিকেশন হয়, কিছু রিলিজ হয়, কিন্তু স্পেসিফিক্যালি এই পিতৃপক্ষতে, এই অ্যানসেস্ট্রাল ফেজে আমাদের সহায়তা পাওয়া যায়। কেন পাওয়া যায়? কারণ আমাদের অস্তিত্বটা হচ্ছে ঋণের উপর বেস করে, অব্লিগেশন, পিতৃঋণ, দেব ঋণ, ভূমি ঋণ, তার মধ্যে পিতৃঋণটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবার আমাদের যারা পূর্বপুরুষ, তারা শরীর ত্যাগ করার পর তারা পিতৃলোকে অবস্থান করেন। পিতৃলোক অন্তরিক্ষের সেই এলাকা যেটা পৃথিবী আর গ্রহদের মধ্যবর্তী একটা স্থান। আমি এই পিতৃলোক নিয়ে চেষ্টা করব একটা আলাদা ভিডিও আপনাদের জন্য উপস্থাপনা করার। তো পূর্বপুরুষদের যেহেতু প্রচুর অতৃপ্ত বাসনা, কামনা বাসনা এবং পুণ্য ফলের ঘাটতি, সব কিছুর প্রভাবে তারা এতটাই ভারাক্রান্ত যে তারা পিতৃলোকে আবদ্ধ হয়ে থাকেন আর ঊর্ধ্বগামী হতে পারেন না, তাদের মুক্তি হয় না। তাহলে অগত্যা তারা কি করেন? তারা এই পিতৃপক্ষের সময়, এই ভাদ্র মাসের যে অমাবস্যা, যে পূর্ণিমা, এই পূর্ণিমার পর যে কৃষ্ণপক্ষ শুরু হয়, এই কৃষ্ণপক্ষতে পূর্বপুরুষরা অবতরণ করেন পৃথিবীতে। অনেকটা আমাদের সেই বক্রগতির গ্রহর মতো, যারা রেট্রোগ্রাড হয়ে কামস নিয়ার দি আর্থ, এসে তারা আমাদের সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করেন। তখন একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম সম্ভব হয়, পসিবল হয়। এক্সচেঞ্জ প্রোগ্রামটা কি না, আমরা কিছু মন্ত্রপাঠ, কিছু স্তবস্তোত্র পাঠ, কিছু অন্ন জল প্রদান করা, সাধনা ইত্যাদির মাধ্যমে কিছু এনার্জি জেনারেট করতে পারি, কিছু ঊর্জা জেনারেট করতে পারি। যে ঊর্জা, যে এনার্জি, যে ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সিটা আমাদের পূর্বপুরুষদের একটা গতি প্রদান করবে, একটা এস্কেপ ভেলোসিটি প্রদান করবে, যার মাধ্যমে তারা ওই আবদ্ধ পরিস্থিতি থেকে মুক্ত হয়ে মুক্তি লাভের দিকে ঊর্ধ্বগামী হতে পারেন। কারণ দেহ ধারণ ছাড়া তো কর্ম সম্ভব নয়।
এবং তার বিনিময়ে পূর্বপুরুষরা আমাদের আশীর্বাদ করেন, আমাদের ব্লেস করেন, এবং তাদেরই কৃতকর্ম যার কারণে আমাদের পিতৃদোষ জন্মছকে দেখা যায়, সেই পিতৃদোষ থেকে আমাদের মুক্ত করেন। সো ইটস অ্যান এক্সচেঞ্জ প্রোগ্রাম। এবং এই সময়টাই, এই 16টা দিন রবি যখন কন্যা রাশিতে প্রবেশ করে, তখন 16টা দিন এই ফেজে, এই কৃষ্ণপক্ষতে আমরা বিশেষভাবে এই ভয়ঙ্কর কঠিন জটিল যে পিতৃদোষের কর্ম, সেগুলোকে আমরা ওভারকাম করতে পারি। এই সমস্ত বিষয়ে কিন্তু গরুড় পুরাণে বিস্তারিতভাবে উল্লেখ করা আছে। এবার গ্রহণের দিন, গ্রহণের টাইমিং, স্পেসিফিক টাইমিং আমার ওই ভিডিওতে বলা আছে। যে মন্ত্রটা দিয়ে আপনারা শুরু করবেন সেটা একটু আগে বলে নিই। ওং অধভূতায় বিদ্মহে সর্বসেবায় ধীমহি শিবশক্তি স্বরূপেণ পিতৃদেব প্রচোদয়াৎ। ওং অধভূতায় বিদ্মহে সর্বসেবায় ধীমহি শিবশক্তি স্বরূপেণ পিতৃদেব প্রচোদয়াৎ। এই মন্ত্র আপনাদের ব্রহ্মতালুতে সহস্রার চক্রে, যেখানে দেবাদিদেব মহাদেবের অবস্থান, সেখানে 11 বার, আর শরীরের পিছনের অংশে যেখানে আমাদের মেরুদণ্ড শুরু হচ্ছে, আবার স্পাইনাল কর্ড এরিয়া, টেল বোন এরিয়া, সেখানে যেখানে মা কুণ্ডলিনীর অবস্থান, সেখানে 11 বার করে গ্রহণের দিন এই মন্ত্র আপনারা অবশ্যই জপ করবেন। এছাড়া আরও 2টো মন্ত্র আপনাদের বলি। পিতৃদোষ নিবারণ মন্ত্র। ওং পিতৃগণায় বিদ্মহে জগদ্ধারিণী তন্নো পিত্রো প্রচোদয়াৎ। ওং পিতৃগণায় বিদ্মহে জগদ্ধারিণী তন্নো পিত্রো প্রচোদয়াৎ। এই মন্ত্র আপনারা 11, 21, 54, 108 বার, যে যেরকম পারবেন সে সেটা করবেন। পিতৃ গায়ত্রী মন্ত্রটাও খুব গুরুত্বপূর্ণ। ওং দেবতাভ্য পিতৃভ্যশ্চ মহাযোগীভ্য এব চ নমঃ স্বাহাयै স্বাধ্যাयै নিত্যমেব নমো নমঃ। ওং দেবতাভ্য পিতৃভ্যশ্চ মহাযোগীভ্য এব চ নমঃ স্বাহাयै স্বাধ্যাयै নিত্যমেব নমো নমঃ। এবার যাদের বাবা মা জীবিত নেই তারা তর্পণ করতে পারেন। আপনারা এই সমস্ত মন্ত্র সাউথ ফেসিং, দক্ষিণ দিকে মুখ করে বসে একটি আসনে প্রদীপ জ্বালিয়ে এই মন্ত্রগুলো পাঠ করার সময় আপনাদের পূর্বপুরুষকে জলদান করতে পারেন। জলটা রাখবেন একটা তামা বা পেতলের পাত্রে, বা তামা পেতল পাত্রের অবর্তমানে মাটির পাত্রে রাখবেন, এবং সাদা এবং কালো তিল মিশ্রিত জল আপনারা আপনাদের পূর্বপুরুষদের এই তিল জল প্রদান করবেন এই মন্ত্র বলে। এবং জলটা এইভাবে প্রদান হবে আপনার তর্জনী আর অঙ্গুষ্ঠ, ইন্ডেক্স আর থামের মাঝখান দিয়ে। এই মন্ত্র আপনারা অশ্বত্থ গাছের গোড়ায় গিয়েও কিন্তু পাঠ করে জলটা প্রদান করতে পারেন। যাদের বাবা মা জীবিত আছেন তারা এই মন্ত্র পাঠ করবেন। আপনারাও অশ্বত্থ গাছের তলায় গিয়ে, গোড়ায় গিয়ে করতে পারেন যদি আপনাদের সময় সুযোগ হয়, বাড়ির কাছে যদি কনভিনিয়েন্ট হয়। কিন্তু আপনারা তিল জলটা মানস পুজোতে প্রদান করবেন, কাল্পনিকভাবে প্রদান করবেন, নট ফিজিক্যালি। এইটা কিন্তু মনে রাখতে হবে। এবার এটা ছাড়া থ্রুআউট 18ই সেপ্টেম্বর গ্রহণের দিন থেকে 2 অক্টোবর অবধি হনুমান চালিসা পাঠ, ভগবান শ্রী দত্তাত্রেয়ের নাম, ভগবদ্গীতার 7ম অধ্যায় 7th চ্যাপ্টার, আর গজেন্দ্র মোক্ষ স্তোত্র। সম্ভবত শ্রীমদ্ ভাগবতমেরই অংশ গজেন্দ্র মোক্ষ স্তোত্র। সম্ভব হলে সবকটা পড়বেন প্রতিদিন, সম্ভব না হলে যে যতটা পারবেন সে ততটা প্রতিদিন পাঠ করবেন। সঙ্গে আপনাদের
রাশি এবং লগ্নের যে নক্ষত্র, সিংহ রাশি সিংহ লগ্নের যে নক্ষত্র অর্থাৎ মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী, এই তিনটে নক্ষত্রতে যদি আপনাদের লগ্ন বা রাশি চন্দ্র অবস্থান করে থাকে, তাহলে বিষ্ণু সহস্রনামের কিছু বিশেষ শ্লোক আপনারা প্রতিদিন জপ করবেন। সেটা আপনাদের বলে দিচ্ছি। 37 থেকে 40 নম্বর শ্লোক জপ করবেন, পাঠ করবেন যদি আপনাদের মঘা নক্ষত্র হয়, লগ্ন বা চন্দ্রের অবস্থান। 41 থেকে 44 নম্বর শ্লোক পাঠ করবেন যদি পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আপনাদের লগ্ন বা চন্দ্র থাকে। আর 45 থেকে 48 নম্বর শ্লোক পাঠ করবেন যদি উত্তর ফাল্গুনী নক্ষত্র হয়। তাহলে মঘা নক্ষত্রের জন্য 37 থেকে 40, পূর্ব ফাল্গুনির জন্য 41 থেকে 44, আর উত্তর ফাল্গুনির জন্য 45 থেকে 48। এবার আপনার যদি নক্ষত্র না জানা থাকে, সেক্ষেত্রে আপনি 37 থেকে 48 পুরোটাই পাঠ করবেন। আপনার নক্ষত্র জানা থাকলে অল্প কটা শ্লোক আপনি 11 বার করলেন, 7 বার করলেন, 21 বার করলেন। আর সব যদি করতে হয়, যদি আপনার নক্ষত্র জানা না থাকে, তাহলে অন্তত 3 বার কিন্তু শ্লোকগুলো রিপিট করবেন। এবং তাছাড়া বিষ্ণু সহস্রনাম প্রতিদিন শ্রবণ মাস্ট। এবং আইডিয়ালি শুতে যাওয়ার সময় বিষ্ণু সহস্রনামটা চালিয়ে শোবেন, শুনতে শুনতে ঘুমিয়ে পড়বেন। সারা রাত ওর ভাইব্রেটরি যে ফ্রিকোয়েন্সি, সেটা আপনাদের মধ্যে অ্যাক্টিভ থাকবে। এটা ভেরি ইম্পর্ট্যান্ট। আপনাদের বাড়ির দক্ষিণ দিকে একটা পাত্রে একটু ভাত রাখবেন, ভাতের মধ্যে একটু চিনি মিষ্টি দিয়ে দেবেন, এবং একটা পাত্রে একটু সাদা এবং কালো তিল মিশ্রিত জল। এটা পাখিদের জন্য, বিশেষ করে কাক। এই 16টা দিন, এই 18ই সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর, এই ফেজটাতে যদি কোনো অজানা অচেনা মানুষ আসে, অবশ্যই চোর ডাকাত বাড়িতে ঢোকাবেন না, কিন্তু তাকে বিতাড়িতও করবেন না, তার সঙ্গে দুর্ব্যবহার করবেন না। মিনিমাম 1 গ্লাস জল তাকে অফার করবেন। আর কোনো পশু পাখি, একটা কাক ঢুকে পড়লো, পায়রা ঢুকে পড়লো, চড়ুই পাখি ঢুকে পড়লো, কুকুর বেড়াল ঢুকে পড়লো, দূর দূর করে তাড়াবেন না। নিশ্চিত জানবেন কোনো না কোনো পূর্বপুরুষ অন্ন জল গ্রহণ করতে এসেছে, এবং অবশ্যই দেবেন। দরকার হলে একটু ক্যাট ফুড এনে দেবেন, একটু ডগ ফুড এনে দিলেন। বার্ডের, পাখিদের জন্য সিডস পাওয়া যায়, সেটা এনে দিলেন। যাই হোক, যা থাকবে বাড়িতে একটু দেবেন। কাক পাখিরা তো বিস্কিটও খায়, পাউরুটিও খায়, অবশ্যই দেবেন। এর মাধ্যমে কিন্তু প্রচুর কর্ম আপনাদের খণ্ডন হবে। এছাড়া আপনাদের পরিবারে যদি কোনো সুইসাইড, অকাল মৃত্যু, অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে থাকে, এবং যদি তার সঙ্গে বডি না পাওয়া গিয়ে থাকে, যেটা আমাদের কোভিডের সময় বহু পরিবারে হয়েছে, তাছাড়া ট্রেন অ্যাক্সিডেন্ট, প্লেন অ্যাক্সিডেন্ট, এই সমস্ত ক্ষেত্রে বহু জায়গায় বডি এতটাই মিউটিলেটেড হয়ে যায় যে সে বডি শনাক্ত করা যায় না। এই রকম যদি আপনাদের পরিবারে হয়ে থাকে কোনো ঘটনা, তাহলে অবশ্যই এই পিতৃপক্ষের সময় নারায়ণ বলি শ্রাদ্ধটা দেবেন, কোনো ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলে। কালসর্প যোগ যদি জন্মছকে থাকে, তাহলে নাগ বলি শ্রাদ্ধটাও আপনারা এই সময় করতে পারেন। যদি কোনো তীর্থস্থানে যাওয়ার এই সময় পরিকল্পনা থাকে, যদি পুষ্করে যান, যদি গয়ায় যান, যদি কাশীতে যান, তাহলে সেখানে অবশ্যই ত্রিপিণ্ডি শ্রাদ্ধটা কোনো ঠাকুরমশাইকে দিয়ে, পুরোহিতকে দিয়ে দেওয়া করাবেন। এই যে সময়টা, এটা এত গুরুত্বপূর্ণ, এত ইম্পর্ট্যান্ট। বলা হচ্ছে যে গ্রহণের সময় যদি কোনো শ্রাদ্ধক্রিয়া করা হয় বা পূর্বপুরুষকে স্মরণ করা হয়, সেক্ষেত্রে পিতৃপক্ষের যে ফল, তার সমান ফল। তো প্রতিদিন যে পাঠ, পুজো, দান ইত্যাদি যা কিছু করবেন, তারপর কিন্তু
ভগবান শ্রী বিষ্ণুকে বলবেন, প্রার্থনা করবেন, আবেদন করবেন যে আমার আজকের এই পুজো পাঠ দান জপ ধ্যানের যে ফলটা, যে পুণ্য ফলটা, সেটা যেন আমার পূর্বপুরুষরা প্রাপ্ত হয়, সেটা আমার পূর্বপুরুষকে প্রদান করুন, যাতে তারা এই পুণ্য ফলটা লাভ করে ঊর্ধ্বগামী হতে পারেন, যাতে তারা মুক্তি লাভ করতে পারেন। এটা কিন্তু অবশ্যই প্রতিদিন বলবেন। তো এইভাবে আমাদের এই যে পিতৃপক্ষ এবং এই যে গ্রহণ, এই সময়টাকে আমাদের বিশেষভাবে ব্যবহার করতে হবে, ইউটিলাইজ করতে হবে। এবং এই সময়টার পরই আমরা দেবীপক্ষ নবরাত্রি পাব। নবরাত্রিতে আমরা দেবীকে আবাহন করে, দেবী বন্দনা করে টোটাল পিতৃপক্ষতে ক্লিনজিং, সংস্কার, তারপর দেবীপক্ষতে জোরালো শক্তি অর্জন, তারপর গাড়ি একদম 3rd গিয়ারে চলবে, 4th গিয়ারে চলবে। তো এই সময়টাকে ব্যবহার করাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। গ্রহণ আপনাদের জন্য ক্রিটিক্যাল। 2nd আর 8th অ্যাক্সিস, এমনিতেই অ্যাক্সিস ভালো না। অবশ্য বৃহস্পতির একটা শুভ দৃষ্টি থাকছে, সেটা একটা কিছুটা সেফটি নেট বটেই, কিন্তু তা হলেও এক্লিপস ইজ এক্লিপস। চন্দ্র পৃথিবীর খুব নিকটবর্তী স্থানে থাকবে, সুপার মুন হবে, পেরিজি মুন হবে। সুতরাং ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যতটাই স্ট্রং ইনফ্লুয়েন্স, ততটাই আমাদের এনগেজমেন্টের মাধ্যমে আমরা স্ট্রং এনার্জি ফিল্ড তৈরি করে পূর্বপুরুষদের মুক্তির উপায় করে দিয়ে তাদের আশীর্বাদ প্রাপ্ত হয়ে আমাদের গ্রহদোষ থেকে মুক্তি লাভ করে, কর্মখণ্ডন করে আমরা জীবনে অনেকটাই আমরাও কিন্তু গতি প্রাপ্ত হতে পারি। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপা অনন্তা।